আজ আমি তোমাদের জন্য ভয়ঙ্কর কিছু স্কুলের গল্প নিয়ে এসেছি। সিরিজের নাম হলো স্কুল টেলস দ্য সিরিজ। আজকের ভিডিওতে শুধু একটি না, চারটি ভুতুড়ে স্কুলের গল্প থাকবে। আশা করছি প্রত্যেকটা গল্পই তোমরা এনজয় করবে। তো চলো কথা না বাড়িয়ে ঘুরে আসি কিছু রহস্যে ঘেরা স্কুল থেকে। প্রথম গল্পের নাম হলো 7 AM। শুরুতে আমাদের বলা হয় এই স্কুলের একটি ক্লাসে ঠিক সকাল 7টায় বোর্ডে একটি বিষয়ের নাম ভেসে ওঠে। এই ক্লাসের ছাত্রছাত্রীরা যদি 8টার মাঝে সেই বইটা আনতে না পারে তাহলে এক আত্মা এসে তাকে মেরে দেয়, আর সেই ছাত্র বা ছাত্রী সবার স্মৃতি থেকে মুছে যায়। মানে কারোই আর তার কথা মনে থাকে না। অনেকেই এই কাহিনীটা বিশ্বাস করে, আবার অনেকেই করে না। তো এই ক্লাসের ছাত্রছাত্রীরা নিজেদের বাঁচানোর জন্য কী করে চলো তা দেখে আসি। ডে নাম্বার 1, 7:55। আমরা উইতেয়া নামের ছেলেটিকে দেখি, যে খুবই ভয়ে ছিল, কারণ আজ উইতেয়া ওই বইটা আনেনি যেটা বোর্ডে লেখা ছিল। 8টা বাজার সাথে সাথেই উইতেয়া ছাড়া বাকি সব কিছু থেমে যায়। পুরো ক্লাস অন্ধকারে ঢেকে যায়। তখনই একটা আত্মা এসে উইতেয়াকে মেরে দেয়। কাহিনী 1 ঘন্টা আগে যায়। কিউ নামের ছেলেটি 7টার দিকে স্কুলে এসে ক্লাসে গিয়ে বোর্ডের ছবি তুলে ক্লাসের স্টুডেন্ট গ্রুপে পাঠিয়ে দেয়, যেন আত্মার থেকে বাঁচার জন্য সবাই এই বইটা আনতে পারে। এবার কাহিনী আসে 8:30-এ। এতক্ষণে উইতেয়া ওই আত্মার হাতে মারা গিয়েছে। টিচার যখন সবার নাম ডাকছিল, লিস্টে উইতেয়ার নাম দেখে বলে, এই উইতেয়া কে, আর এই সিটটা খালি কেন? তবে কারোই উইতেয়ার কথা মনে ছিল না। এ সময় কিউ ওই বেঞ্চে উইতেয়ার নামটা খেয়াল করে। ব্রেক টাইমে নথ সবাইকে বলে, আমরা কতদিন এভাবে ভয় পেয়ে চলব? হতেও তো পারে কেউ আমাদের সাথে মজা নিচ্ছে। আর সত্যিই যদি এই ক্লাসে ভূত থাকে, আমাদের উচিত কোনো এক্সোরসিস্টকে ডাকা। কেউই ব্যাপারটায় তেমন পাত্তা দিচ্ছিল না। ওরা বিশ্বাসই করছিল না একটা বই না আনার কারণে কেউ মারা যাবে। সবাই ভাবছিল কেউ হয়তো প্র্যাঙ্ক করছে, আবার কেউ নিজের জীবন ঝুঁকিতেও ফেলতে চাচ্ছিল না। সবাই কিউকে প্রেশার দিচ্ছিল, তোমার বাসা কাছেই, তুমি প্রতিদিন জলদি এসে আমাদেরকে ছবি তুলে পাঠাবে। আর কেউই এই কাজ করতে চাচ্ছিল না। কেউ একটাবার ওর কথাও ভাবছিল না। কেউ রেগে ক্লাস থেকে বের হয়ে যায়। ভান এসে বলে, তোমার উচিত আরও জলদি স্কুলে আসা। আমার বাসা স্কুল থেকে দূরে, 6:30টার মাঝে বের হতে হয়। তুমি বইয়ের নাম বলা পর্যন্ত বাসায় থাকলে আমার অনেক দেরি হয়ে যায়। সবগুলা বই আনাও তো কষ্টকর, তাই আগামীকাল থেকে তুমি 6:30টায় স্কুলে আসবে। ওদের সবার এত স্বার্থপরতা দেখে কিউয়ের প্রচণ্ড খারাপ লাগে। তখনই এখানে ট্যান এসে বলে, কিউর উপর আর চাপ দিও না, ও এমনিতেই আমাদের জন্য অনেক করছে। কেউ ওর হয়ে কথা বলছে, এই দেখে কিউ বলে, আমি আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করব। নথ লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল। ওর খুবই রাগ হচ্ছিল, কারণ ট্যান ওর গার্লফ্রেন্ড। পরদিন সকাল 7টায় কিউ স্কুলে আসে আর বসে বসে ব্রেকফাস্ট করছিল। সবাই ওকে মেসেজ করেই যাচ্ছিল ও কেন এখনও বইয়ের নামটা বলছে না। কিউ এসব ইগনোর করছিল। ও কারো ব্যবহারের পাত্র হতে চায় না। সবার মতোই সাধারণ একটা জীবন কাটাতে চায়। অন্য ক্লাসের একজন এসে বলে, কিউ, তুমি এত জলদি কেন এসেছ? তোমার ক্লাসের আর কাউকেই তো দেখিনি। আসলে কিউদের ক্লাসের ছাত্রছাত্রীরা ছাড়া ওই ঘটনার ব্যাপারে আর কেউই কিছু জানে না। কিউ ছেলেটিকে বলে, ওরা জলদি চলে আসবে। আমরা খেয়াল করি কেউ লুকিয়ে কিউকে দেখছিল। এ সময় ট্যান ওকে পার্সোনাল মেসেজ করে বলে, ঠিক আছো তুমি আজ গ্রুপ চ্যাটে নেই, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে। কেউ ওর কথা ভাবছে, এজন্য কিউ জলদি ক্লাসে গিয়ে বোর্ডের ছবি তুলে গ্রুপে পাঠায়। ও যখন ক্লাসে বসে ওর মনে হচ্ছিল ওর আশেপাশে কেউ আছে। ও আয়নাতেও এক মহিলার আত্মা দেখতে পায়, তবে পেছনে তাকালে তাকে আর দেখে না। কিউ ভয় পেয়ে জলদি ক্লাসের বাহিরে চলে যায়। দুপুর 2টা বাজে সবাই যখন ক্লাসে ছিল, কিউর সাথে আজব জিনিস হতে থাকে। ও দেখে ক্লাসের সবাই নিজেদের হাতে কলম দিয়ে আঘাত করছে। এ সময় ও উইতেয়া
আর ওই মহিলার ভূতও দেখতে পায়। এর মাঝে টিচার ওকে ডাকলে কিউ হুঁশে আসে। কিউ দেখে এখানে তো সব কিছুই ঠিক আছে। আসলে সকালে জলদি ক্লাসে আসার কারণে ওর সাথে এসব হচ্ছিল। কিউ খুবই ভয় পেয়েছিল। আমরা দেখি উইথ এয়ার আত্মাটা সত্যি ক্লাসে ছিল। ছুটি হলে সবাই বাড়ি যাচ্ছিল। নথ কিউকে আটকে বলে, তুমি আজ সকালে এত দেরি করে কেন বইয়ের নাম পাঠিয়েছ? কিউ বলে, আমার দেরি হয়ে গিয়েছিল। নথ বলে, একজন তোমাকে ব্রেকফাস্ট করতে দেখেছে। এই সময় ট্যান কিউকে বাঁচিয়ে বলে, নিশ্চয়ই ও বোর্ডের ছবি পাঠানোর পরই ব্রেকফাস্ট করেছিল, তখনই হয়তো ছেলেটা ওকে দেখেছে। কিউও বলে, হ্যাঁ। নথ এটা বিশ্বাস করে না আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই আবারও ওকে জোর করতে থাকে যেন আরও জলদি স্কুলে আসে। কিউ বলে, আমি ক্লাসে জলদি আসার ফলে আমার সাথে আজব আজব ঘটনা হচ্ছে। দেখো, এই ডেস্কে উইথ এয়ার নাম লেখা, লিস্টেও উইথ এয়ার নাম ছিল। হয়তো উইথ এয়া আমাদেরই ক্লাসমেট ছিল। হয়তো ও ওই কার্সের কারণে মারা গিয়েছে আর আমরা ওকে ভুলে গেছি। তবে কেউই এটা বিশ্বাস করছিল না। নট বলে, তুমি যদি আসতে না চাও সোজা বলে দাও, এসব আজেরা কাহিনী বানিয়েও না। কিউ বলে, ঠিক আছে, তাহলে তুমিও আগামীকাল আমার সাথে জলদি স্কুলে এসো। সেই সাহসটা আছে? নট বলে, আমি কেন আসব, এটা তোর কাজ। বাকিরা বলে, তুই যদি এই কাজ না করিস তোকে আমরা গ্রুপ প্রজেক্টে নিব না, তোকে দিয়েই সব কাজ করাবো। কিউর খুবই কষ্ট হয়। ট্যান বলে, কিউ চলো এখান থেকে। ট্যানও কিউর পেছনে যেতে নিচ্ছিল, তবে নথ ওকে আটকে দেয়। বাড়ি আসার পর কিউর মনটা খুবই খারাপ ছিল। অনলাইনে ওর একটা সিক্রেট পেজ আছে যেখানে ওর কিছু ফ্রেন্ড আছে। কিউ যখন নিজের কষ্টগুলো শেয়ার করে, সবাই বলে, যারা তোমার কথা ভাবে না তোমারও উচিত তাদের কথা না ভাবা, আমরা তোমার পাশে আছি। পরদিন 6:30টায় কিউ স্কুলে আসে। এ সময় কেউই স্কুলে ছিল না। কিউর খুবই ভয় হচ্ছিল। সবাই ওকে বলে ভিডিও কল অন করতে। কিউ ভয়ে ভয়ে ভিডিও কলটা অন করে ক্লাসে গিয়ে ওদেরকে সেই বিষয়ের নামটা দেখায়। তখনই ওই আত্মাটা এসে ওর গলা চেপে ধরে। এর ফলে কিউ বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর কিউ যখন হুঁশে আসে ওর সামনে ট্যানকে দেখতে পায়। ট্যান বলে, ঠিক আছো তুমি? তুমি যখন ভিডিও কলে ছিলে হঠাৎ কলটা কেটে গেছে আর আমরা ক্লাসে এসে তোমাকে বেহুশ অবস্থায় পেয়েছি। কিউ বলে, তোমরা আজব কিছু দেখেছিলে? ট্যান বলে, ও সময় একজন ভিডিও কলটা রেকর্ড করেছিল। কিউ দেখে সেই রেকর্ডিংয়ে আত্মাটা রেকর্ড হয়নি। এরপর ওরা দুজন ক্লাসে যাচ্ছিল। আওয়ান নামের ছেলেটি খুবই ভয় পেয়েছিল। ওরা জিজ্ঞেস করে কি হয়েছে। আওয়ান বলে, বোর্ডে যে বইটার নাম লেখা ছিল আমি সেটা এনেছি, কিন্তু এখন সেটা খুঁজে পাচ্ছি না। ওরা বলে, চলো আমরা আবারও খুঁজে দেখি। তিনজন ক্লাসে এসে আবারও আওয়ানের বইটা খুঁজতে থাকে। সবাই তো কিউর মজা নিচ্ছিল। আমরা তো ভেবেছি এই ভীতুটা মরেই গিয়েছে। কেউ তো আওয়ানের সাহায্য করছিলই না, উল্টো কিউর সাথে সাথে আওয়ানকেও কথা শোনাচ্ছিল। কিউ আওয়ানকে নিয়ে ওদের ক্লাসেরই অন্য শাখার কাছে এই বইটা খুঁজতে যায়, তবে কারো কাছেই সেই বইটা ছিল না। 8টা বাজতে আর অল্প সময়ই বাকি ছিল। এর মাঝে আওয়ানও ওই আত্মাটাকে দেখতে শুরু করে। নথ এখানে ট্যানের উপর চিল্লাচ্ছিল, তুমি এতক্ষণ ধরে কিউর সাথে মেডিকেল রুমে কি করছিলে? তুমি ওই কিউকে পছন্দ করো তাই না? ওই ছেলেকে কিভাবে পছন্দ করতে পারো? ও কিউকে নিয়ে খুবই বাজে বাজে কথা বলছিল। আওয়ান এখনও বইটা পাচ্ছিল না। ও খুবই চিন্তায় ছিল আর বলে, আমি আমার বইটা এনেছিলাম, তোমাদের মাঝে কেউই হয়তো আমার বইটা লুকিয়ে দিয়েছ। এই শুনে ওর বন্ধু ভান রেগে যায়। স্বার্থপর কোথাকার, তুই কিভাবে আমাদের উপর চুরির দোষটা দিতে পারিস? নথ আবারও ট্যানকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি ওই কিউকে পছন্দ করো? ট্যান বিরক্ত হয়ে চলেই যাচ্ছিল। নথ বলে, তুমি ওই কিউর সাথেও শারীরিক সম্পর্কে জড়িয়েছ তাই না? আমার সাথে যা করেছ ওটা কি শুধু হুকআপ ছিল? ট্যান রেগে বলে, হ্যাঁ, আমি সবার সাথেই এমনটা করি। এরপর শান্ত হয়ে বলে, আমার আর কিউর মাঝে ওরকম কিছুই নেই যেমনটা তুমি ভাবছ। আমি তো ওর সাথে ফ্লার্ট করছিলাম যেন ও আমাদের সাহায্য করে আর প্রতিদিন যেন জলদি আমাদের জন্য স্কুলে আসে। ওই দিন আমি দেখেছি
কিউ স্কুলে এসেও ছবি না পাঠিয়ে বসে বসে খাবার খাচ্ছিল। আমি ওকে মেসেজ পাঠানোর পরই কিউ ক্লাসে গিয়ে ছবি তুলে আমাদের পাঠিয়েছে। আমি যদি কিউকে মেসেজ না পাঠাতাম এতক্ষণে তোমরা সবাই মরতে। আমি সবার সাহায্য করেছিলাম, আর তুমি কিভাবে আমার ব্যাপারে এমনটা ভাবতে পারো? নত এবার নিজের দোষটা বুঝতে পারে। ক্লাসের সবাই মনোযোগ সহকারে ওদের ঝগড়া শুনছিল। এই সুযোগে আওয়ান ওর বন্ধু ভানের ব্যাগ থেকে বইটা চুরি করে নেয়। কিন্তু আওয়ান দেখে এটা তো ওরই বই, মানে ওর বন্ধু ওর বইটা চুরি করেছে, আর বলে তুই কিভাবে আমার বইটা চুরি করতে পারিস? ভান চিল্লিয়ে বলে, কি প্রমাণ এটা তোর বই? বইয়ে তো কোনো নামই নেই। আওয়ান বলে, হ্যাঁ, এতে আমার নাম নেই, তবে এই বইয়ে আমি ওই আত্মাটার ছবি এঁকেছিলাম। এই দেখে তো সবাই ভানকে কথা শোনাতে থাকে। কেউ কিভাবে নিজের বন্ধুর সাথে এমনটা করতে পারে? ভান বলে, আমি এটা চুরি করতে চাইনি, এসব কিছু কিউর কারণে হয়েছে। এর মাঝে কিউও এখানে চলে আসে। ভান বলে, কিউ দেরি করে বইয়ের নাম বলেছে, যে কারণে জলদি জলদি বাসা থেকে বের হতে হয়েছে, আর ভুল করে গাড়িতেই আমার বইটা পড়ে গেছে। এজন্য ঠেকায় পড়ে আমি আওয়ানের বইটা চুরি করেছি। আমি এমনটা না করলে তোমরা আমার সাথেও অমনটা করতে, যেমনটা এখন আওয়ানের সাথে করছ। আওয়ান বলে, তুই অন্য কারোর সাথেও এটা করতে পারতি, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার সাথে কিভাবে করলি? ভান চিল্লিয়ে বলে, আমি শুধু সারভাইভ করতে চেয়েছি। কিউ রেগে ওকে ঘুষি মারে। আমি তোমাদের সাহায্য করছি, তোমরা কতটা নিচু নামতে পারো? তুমি নিজের বই আনতে ভুলে গেছ, অন্যের বই চুরি করেছ, আর সেই দোষ আমাকে দিচ্ছ। এর মাঝে 8টা বাজার ঘন্টা বাজলে ভান জলদি উঠে আওয়ানের বইটা কেড়ে নেয়। এর সাথেই এখানের সব কিছু স্তব্ধ হয়ে যায়। ওই আত্মাটা হামলা করতে চলে আসে। যেহেতু আওয়ানের কাছে বই ছিল না, আত্মাটা আওয়ানের উপর হামলা করে। আওয়ান বাঁচার জন্য অনেক চেষ্টা করে, তবে শেষে আত্মাটা ওকে মেরেই দেয়। কাহিনী পরদিন আসে। আজও কিউ 7টা বাজে স্কুলে আসে, কিন্তু টিচার নাম ডাকার সময় দেখে ক্লাসে শুধু কিউ একা, বাকিদের কারো কথাই ওনার মনেও ছিল না। আসলে কিউ সকালে স্কুলে এসেই আত্মার লেখা বইয়ের নামটা বোর্ড থেকে মুছে অন্য একটা বইয়ের নাম লিখে দিয়েছে, আর সবাইকে ভুল বইয়ের ছবি পাঠিয়েছে। কারণ কিউ গতকাল তেন আর নতের সব কথাই শুনে ফেলেছে, যে সবাই কিভাবে শুধু ওকে ব্যবহারই করছে। এ কারণে কিউ সবার থেকে প্রতিশোধ নিতেই সবাইকে ভুল বইয়ের নাম বলেছে। আর যখনই 8টা বাজে, ওই আত্মাটা সবাইকে মারার জন্য চলে আসে। সবাই তো বাঁচার জন্য পালাতে থাকে। আত্মাটা সবার আগে ত্যানকে মেরে দেয়। উইতেয়ার আত্মাটা এসে নথকে মেরে দেয়, কারণ উইতেয়া মারা যাওয়ার দিন উইতেয়া নিজের বইটা ঠিকই এনেছিল, কিন্তু নথ সেটা চুরি করে ত্যানকে দিয়ে দিয়েছিল। বর্তমানে সেই আত্মা ক্লাসের সবাইকে মেরে দেয়, একমাত্র কিউ বেঁচে ছিল। শেষে আমাদের কয়েক বছর আগের এক ঘটনা দেখানো হয়। আমরা জানতে পারি আসলে এই ক্লাসের এক টিচার মানসিক ডিপ্রেশনের কারণে ওই ক্লাসের সবাইকে মেরে দিয়েছিল। এরপর নিজেও আত্মহত্যা করে নিয়েছে, যেটার আসল কারণ কেউই জানে না। এরপর থেকেই এই ক্লাসটা অভিশপ্ত হয়ে গেছে। যেহেতু ক্লাসের সবাই মারা গেলে বাকিরাও তাদের ব্যাপারে ভুলে যায়, এজন্য সবাই এই ঘটনাকে শুধু একটা কাহিনী ভেবে আসছে। তবে সত্যি এই ক্লাসটা অভিশপ্ত। এখানেই প্রথম গল্পটা শেষ হয়। দ্বিতীয় গল্পটির নাম হল ভেঞ্জফুল স্পেল, যার অর্থ প্রতিশোধপরায়ণ জাদু। শুরুতে বলা হয় স্কুলের এক সিনিয়র তার ক্লাসের সবার উপর অভিশাপ করে সবাইকে মেরে ফেলেছে। নিজেকে মারার আগে সেই সিনিয়র বক্সে ভরা অভিশাপের ব্যাপারটি নিজের মাঝেই সিক্রেট রেখেছে, আর সেই বক্সটা এই স্কুলের কোথাও লুকানো আছে। কেউই এর ব্যাপারে জানে না। যখনই সেই বক্সটা খোলা হয়, সেটা মৃত্যু বয়ে আনে। এরপর আমাদের দেখানো হয় মিন্ট নামের মেয়েটি কিছু থেকে বেঁচে পালাচ্ছিল, আর লাইভে সবার কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু তখনই ও জানলা থেকে পড়ে যায়। পরদিন সবাই স্কুলে আসে। দুটো মেয়ে বলা বলি করছিল, গত রাতে মিন্টের লাইভ দেখেছিস?
ও বলছিল কেউ নাকি ওকে মেরে ফেলবে। এরপর ওর লাইফ বন্ধ হয়ে গেছে। মনে হয় এই অ্যাটেনশন সিকারের আবারও ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এজন্যই এমন নাটক করছে। তখনই ওরা এখানে মিন্টের লাশ দেখতে পায় আর ভয়ে চিল্লাতে থাকে। লাশের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবছিল মিন্ট হয়তো আত্মহত্যা করেছে। আমাদের দেখানো হয় কেউ মিন্ট আর ওর বয়ফ্রেন্ড সানের ছবি দেখছিল। ছবিতে অনেকেই কমেন্ট করেছে, সানের এক্স গার্লফ্রেন্ড তো ওকে একা ছাড়ছেই না, সান তো এখন আর ওকে ভালোবাসে না, ও এতটা বেশরম কিভাবে হতে পারে। এখন তো সান মিন্টের বয়ফ্রেন্ড। যে মেয়ে তার এক্সকে কল করা বন্ধ করে না, সে স্লাট ছাড়া আর কিছুই না। মানে সবাই সানের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। কেউ এই কমেন্টগুলো দেখছিল আর নিজের পায়ের নিচে থেকে মিন্টের নামটা মুছে ফেলে। মিন্টের এমন মৃত্যুতে সবাই কষ্ট পাচ্ছিল। প্ল্যাংও মিন্টের জন্য দুঃখ প্রকাশ করে একটা পোস্ট করে। এ সময় ওর বন্ধু বয় মেসেজ করে বলে, তোমার স্ক্রিপ্ট লেখা শেষ হয়েছে? প্ল্যাং বলে, অলমোস্ট শেষের পথে। ওরা একটা ভূতের মুভি বানানোর প্ল্যান করেছে। প্ল্যাংয়ের পোস্টে জিনি নামের একটা মেয়ে কমেন্ট করে, তোমার তো মরে যাওয়া উচিত। প্ল্যাংয়ের অনেক রাগ হয়। এর মাঝে বয় ওর জন্য খাবার নিয়ে আসে। আমরা বুঝতে পারি এরা দুজন দুজনকে পছন্দ করে। এ সময় বয়ের ফোনে জিনি নামের মেয়েটি কল করে, যা দেখে প্ল্যাং রেগে চলে যায়। ওপার থেকে জিনি এসব দেখে হাসছিল। রাতের বেলায়ও ও বয়ের কল রিসিভ করে না। পরদিন প্ল্যাং যখন স্কুলে আসে, জিনি ওকে আটকে জ্বালাচ্ছিল আর বলে, চিন্তা করো না, আমি তো মিন্টের ডেস্কে ফুল দিতে এসেছিলাম। আর হ্যাঁ, গতকাল তোমাকে বয়ের সাথে দেখলাম, তুমি কি ওকে পছন্দ করো? প্ল্যাং বলে, কেন? তুমিও ওকে পছন্দ করো নাকি? নাকি তুমিও তাকে চুরি করবে যাকে আমি পছন্দ করি, যেমনটা তোমার বান্ধবী মিন্ট আমার বয়ফ্রেন্ডকে চুরি করেছিল? জিনি রেগে বলে, আমার বান্ধবীর নামে বাজে কথা বলবে না। প্ল্যাং বলে, আহা, মিন্ট কত ভাগ্যবান, তোমার মতো বান্ধবী পেয়েছে। জিনি বলে, তুমি জানো তুমি তো বোরিং, এজন্যই সান তোমাকে ছেড়ে মিন্টের কাছে চলে গিয়েছিল। আর হ্যাঁ, আরেকটা সিক্রেট শুনো, আমি আর বয় অনেক দিন ধরেই ডেট করছি। এসব বলে ও চলে যায়। প্ল্যাংয়ের তো অনেক রাগ হয়। ক্লাসে এসেও ও রেগে মিন্টের ডেস্কের ফুলগুলো ছিঁড়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। আসলে মিন্ট প্ল্যাংয়ের বয়ফ্রেন্ড সানকে চুরি করেছে। প্ল্যাং যখন এসব ব্যাপারে ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করেছে, সবাই উল্টো প্ল্যাংকেই অপমান করেছে। প্ল্যাং স্কুলের স্টোর রুমে ছিল। এ সময় ভয়ঙ্কর এক কণ্ঠ ওর নাম ধরে ডাকতে থাকে। শব্দের পিছু করতে করতে ও একটা বক্স খুঁজে পায়। ভেতরে এক কাগজে লেখা ছিল, তুমি যদি কাউকে অভিশাপ দিতে চাও, তার নামটা তোমার পায়ে লিখো আর এই মন্ত্রটা পড়ো। আর প্ল্যাংই মিন্টকে অভিশাপ দিতে মিন্টের নাম ওর পায়ে লিখেছিল, যার ফলে মিন্টের এমন করুণ মৃত্যু হয়েছে। বর্তমানে প্ল্যাং জিনির কারণে অনেক রেগেছিল আর বাড়ি এসে জিনির নামটা পায়ে লিখে বলে, তুই তো তোর বান্ধবীকে অনেক ভালোবাসিস, তাই না? তুইও তোর বান্ধবীর কাছেই যা। আর ওই মন্ত্রটা পড়তে থাকে। এর সাথে সাথেই ওদিকে জিনির শরীর খারাপ হয়ে যায়। সব কিছুর শব্দ ও অনেক জোরে জোরে শুনতে পাচ্ছিল। যন্ত্রণায় ও কাতরাতে থাকে, ওর কান থেকে রক্ত বের হতে থাকে। পরদিন প্ল্যাং সেই স্টোর রুমেই ছিল। বয় ওর পিছু পিছু এখানে এসে বলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? প্ল্যাং বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে, যার নাম জিনি। তুমি কেন আমাকে মিথ্যে বলেছ যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? বয় বলে, আসলেই আমার কোনো গার্লফ্রেন্ড নেই, জিনি তো আমার বোন। প্ল্যাং বলে, আমি তো কখনো এটা শুনিনি। বয় বলে, জিনি বলেছে কাউকেই এটা বলতে না, কারণ আগের স্কুলেও নাকি আমার কারণে মেয়েরা ওর সাথে বন্ধুত্ব করতে চাইতো। আর তুমি কিভাবে জানলে জিনি আমার বোন? প্ল্যাং বলে, আমরা একই কোচিংয়ে পড়তাম, তবে আমি ওকে ভালো করে চিনি না। প্ল্যাং একটু অবাকও হয় যে জিনি বয়ের বোন, কারণ ও তো জিনিকে অভিশাপ দিয়ে দিয়েছে। বয় বলে, এখন যেহেতু সত্যটা জানতে পেরেছ,
তুমি আমার উপর আর রেগে নেই তো? নাকি তুমি জেলাস? প্ল্যাং বলে, এমন কিছুই না। বয় বলে, তুমি এই খালি রুমে কি করছো? এই রুমের বাহির দিয়ে যেতেই তো ভয় লাগে। প্ল্যাং বলে, তুমি ভূতে ভয় পাও, এজন্যই তোমার ভয় লাগে। তুমি কি এই ক্লাসের কাহিনী জানো? শোনা গিয়েছে এই ক্লাসের সকল ছাত্রছাত্রীরা মারা গিয়েছে, কারণ একজন ক্লাসমেট সবার উপর অভিশাপ দিয়েছিল। এরপর সেও আত্মহত্যা করে নিয়েছে। তখন থেকেই এই রুমটা বন্ধ করে এটাকে স্টোর রুম বানিয়ে দেয়া হয়েছে। বয় বলে, তুমি তো এই কাহিনীটাই তোমার স্ক্রিপ্টে লিখেছ। প্ল্যাং বলে, এখান থেকেই ইন্সপায়ার হয়ে আমি স্ক্রিপ্ট লিখেছি। বয় ভয় পাচ্ছিল আর বলে, আমার আর ক্লাস নেই, চলো একসাথে খাবার খেতে যাই। প্ল্যাং বলে, তুমি অপেক্ষা করো, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। সন্ধ্যায় বয় প্ল্যাংকে বাড়ি এগিয়ে দিতে আসে। প্ল্যাং বলে, কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে যাও। বয়ও ভেতরে আসে। প্ল্যাং ওকে জেনির ব্যাপারে জিজ্ঞেস করে যে ওর সাথে জেনির সম্পর্ক কেমন। বয় বলে, জানি না, কাল থেকে ওর যেন কি হয়েছে, রুম থেকে বেরও হচ্ছে না, খাবারও খাচ্ছে না। প্ল্যাং বলে, চিন্তা করো না, ও জলদি ঠিক হয়ে যাবে। বয় বলে, তোমার সাথে থাকলে আমি শান্তি অনুভব করি। আরও বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি প্ল্যাং। ও তো অনেক খুশি হয়ে যায়। এখানে ওদের রোম্যান্স শুরু হয়। এর মাঝে বয় প্ল্যাংয়ের পায়ে জেনির নামটা দেখে অবাক। তুমি কেন জেনির নাম এখানে লিখেছ? প্ল্যাং তো ঘাবড়ে যায়। শান্ত হও, আমার কথা শুনো। বয় অনেক রেগেছিল। এ সময় জেনি ওকে কল করে ডাকতে থাকে। বয় জলদি বাড়ি যেতে থাকে। এর মাঝে জেনির ফোনে লাইভ অন হয়ে যায়। জেনি ভয়ে কাঁদছিল, বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। সবাই তো ওকে পাগল ভাবছিল। প্ল্যাং এতক্ষণে নিজের ভুলটা উপলব্ধি করে আর জেনির নামটা মোছার চেষ্টা করে। ওদিকে জেনি কষ্ট সহ্য করতে না পেরে নিজের কানগুলোই ছিঁড়ে ফেলে। এর সাথে ওর লাইফটাও অফ হয়ে যায়। জেনির মনে হচ্ছিল সবাই ওকে মরে যেতে বলছে। জেনিও এসব সহ্য করতে না পেরে নিজেকে মেরে ফেলে। বয় এসে দরজাটা ভেঙে নিজের বোনের এই অবস্থা দেখে অনেক কাঁদতে থাকে। ওদিকে প্ল্যাং সব হারিয়ে কাঁদছিল। অবশেষে জেনির নামটাও পা থেকে মোছে। রাতের বেলা ও যখন ঘুমাচ্ছিল, ওর পায়ে আবারও জেনির নামটা ভেসে ওঠে। কেউ ওর পা ধরে টান মারে। প্ল্যাং ঘাবড়ে ঘুম থেকে উঠে যায়। ও দেখে কেউ ওর কুকুরটাকেও মেরে ফেলেছে। ও তো অনেক ভয় পেয়ে যায়। এ সময় ওর ওই পায়ে অনেক ব্যথা শুরু হয়। আমাদের দেখানো হয় একবার যখন ওই অভিশাপটা করা হয়, কেউই সেটা বন্ধ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অভিশাপ পাওয়া লোকটি মারা যাচ্ছে। তবে অভিশাপটি যদি অভিশাপ দেয়া ব্যক্তির কাছে ফিরে যায়, তাহলে অভিশাপ কমাতে ওই বক্সটা পুড়িয়ে দিতে হবে। এসব মনে করে প্ল্যাং স্কুলে যেতে থাকে বক্সটা পোড়ানোর জন্য। ওর পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমরা দেখি ওর পাটা ফেটে ভেতর থেকে একটা মাথা বের হয়। ব্যথা সহ্য করতে না পেরে প্ল্যাং একটা কাটার দিয়ে ওর পায়ের তালুটাই কেটে ফেলে। ও অনেক কষ্ট করে স্টোর রুমে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে ও ওই বক্সটা খুঁজে পায় না। প্ল্যাং কাঁদতে থাকে। তখনই জিনির আত্মা এসে ওর পাটা ধরে। প্ল্যাং মাফ চাইতে থাকে, আমি তোমাকে আর মিন্টকে অভিশাপ দিতে চাইনি, আমাকে মাফ করে দাও। এ সময় প্ল্যাং খেয়াল করে ওর ফোনে লাইভ অন হয়ে গেছে, যার ফলে সবাই জেনে ফেলেছে প্ল্যাংয়ের কারণেই মিন্ট আর জিনির মৃত্যু হয়েছে। মানে ওর সত্যটা সবাই জেনে গেছে। এখন তো সবাই ওকে আরও কথা শোনাতে থাকে। এসব দেখে প্ল্যাং আরও কাঁদে। তখনই জিনির আত্মাটা ওর আহত পায়ে একটা হাত ঢুকিয়ে দেয়। প্ল্যাং কষ্টে পাশে থাকা কাটার দিয়ে নিজের পাটাই কেটে ফেলে। পরদিন স্কুলের এক স্টাফ এসে প্ল্যাংয়ের বিভস্ত লাশ দেখে ভয়ে চিল্লাতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় বয় প্ল্যাংয়ের ব্যাপারেই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন বয় প্ল্যাংকে বলেছিল, চলো একসাথে খাবার খেতে যাই। প্ল্যাং বলেছিল, তুমি দাঁড়াও, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। ও চলে যাওয়ার পর ও সময় ওই ভুতুরে কণ্ঠটা বয়কে ডেকেছিল। বয় সেই শব্দ ফলো করে ওই অভিশপ্ত বক্সটাও খুঁজে পেয়েছিল। প্রথমে বয় এসব বিশ্বাস করেনি,
কিন্তু পরে যখন ও প্ল্যাংয়ের পায়ে জিনির নাম লেখা দেখেছে, এরপর জিনি মারা গিয়েছে, তখন গিয়ে বয় এই বক্সের ব্যাপারে বিশ্বাস করেছে। আর বয়ই বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে প্ল্যাংকে অভিশাপ দিয়েছে। এরপর বয় আবারও ওই বক্সটা আগের জায়গায় রেখে দেয়। এখানেই দ্বিতীয় গল্পটি শেষ হয়। আমার মতে প্ল্যাং যা করেছে তা অবশ্যই খারাপ, কিন্তু মিন্ট যে ওর বয়ফ্রেন্ড চুরি করেছে, আবার জিনি যে ওর সাথে খারাপ আচরণ করত, সেগুলোও খারাপ। তো এখানে সবাই খারাপ। তৃতীয় গল্পের নাম হলো বিউটিফুল। এই গল্পের শুরুতে দাও নামের মেয়েটিকে দেখানো হয়। সুন্দরী হওয়ার কারণে দাও স্কুলে খুবই ফেমাস। সবাই ওকে খুবই পছন্দ করে, ওর সাথে বন্ধুত্ব করতে চায়। ইনস্টাতেও ওর ভালো ফলোয়ার। স্কুল থেকে ওকে বিভিন্ন শ্যুটের জন্য অফারও করা হয়। এইম নামের মেয়েটা দূর থেকে এসব দেখে, কেউই ওকে খেয়াল করে না, ওকে পাত্তাও দেয় না। এইমও চায় দাওয়ের মতো সুন্দরী হতে, এজন্য ওর খুবই খারাপ লাগে। পরের দৃশ্যে দেখানো হয় এইম হতাশায় বাসায় বসে কাঁদছিল আর অনলাইনে সার্চ করছিল সুন্দর হওয়ার 100টা উপায়, সুন্দর হওয়ার রেমেডি, কিভাবে রাতারাতি সুন্দরী হওয়া যায়, এরকম অনেক কিছু লিখেই ও সার্চ করছিল। এম যখনই লিখে সুন্দরী হওয়ার জন্য আমি সব কিছুই করতে রাজি, এর সাথেই ওর রুমের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু হয়। আর কম্পিউটারে আজব এক ওয়েবসাইট ওপেন হয়ে যায়, যেখানে লেখা ছিল, তুমি যদি রাতারাতি সুন্দরী না হও, আমরা কোনো দ্বিধা ছাড়াই সকল শর্ত উঠিয়ে নিব। আজ রাতে যা হবে সেটা তোমার আর আমাদের মাঝে সিক্রেট থাকবে, কাউকেই তুমি এটা বলতে পারবে না। এই সিক্রেটটা প্রকাশ করলে তুমি তোমার সব কিছুই হারাবে, শুধু সৌন্দর্যই না, সব কিছু। এম কিছু না ভেবেই শর্তগুলো অ্যাকসেপ্ট করে নেয়। এর সাথেই ওর দরজায় একটি পার্সেল আসে, যেটার ভেতরে অদ্ভুত এক লিকুইড ছিল। এম তো সুন্দরী হওয়ার জন্য কিছু চিন্তা না করেই সেটা খেয়ে ফেলে। সাথে সাথেই ওর চেহারা অন্যরকম হয়ে যায়। পরদিন এম যখন স্কুলে আসে, সবাই ওকে দেখে অবাক। এম এখন স্কুলের সবচেয়ে সুন্দরী হয়ে গেছে। এখন তো সবাই ওকে পাত্তা দিচ্ছিল, ওর সাথে ছবি তুলছিল। রাতারাতি ওর ফলোয়ার বেড়ে যায়, এমনকি দাওয়ের চেয়েও ওর ফলোয়ার বেশি হয়ে যায়, যেটা দেখে দাওয়ের একদমই ভালো লাগে না। এখন তো এইমের ক্লাসমেটরা আশেপাশের সবাই ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি রাতারাতি কিভাবে এত সুন্দর হলে? এম যখন একজনকে সেটা বলতেই যাচ্ছিল, তখনই ওর সাথে আজব এক ঘটনা ঘটে। ওর মনে হচ্ছিল ওর গলাটাই কেটে যাচ্ছে, যার ফলে এম জলদি চুপ হয়ে যায়। এতে এম বুঝতে পারে ও কোনোভাবেই ওর সুন্দরী হওয়ার রহস্যটা কাউকেই বলতে পারবে না। দাও এসেও ওর সুন্দরী হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। এম বলে, আমি সার্জারি করিয়েছি। দাও এই কথায় বিশ্বাস করে না, কারণ রাতারাতি সার্জারি করে সুন্দরী হওয়া সম্ভব না। এইমও আর কিছু না বলে চলে যায়। রাতের বেলা এম বাড়ি আসলে ওর শরীরটা খুবই খারাপ হয়। এম চিল্লাচ্ছিল, মনে হচ্ছিল ওর খুবই ব্যথা হচ্ছে। সহ্য করতে না পেরে ও টেবিল কামড়াচ্ছিল। দেন আমরা ওকে আজব কিছু খেতে দেখি। পরদিন আবারও এম সুন্দরী অবস্থায় স্কুলে আসে। দাওয়ের শ্যুট চলছিল। তখন এখানে এইমও আসে, কারণ এখন এমকেও বিভিন্ন শ্যুটের অফার করা হয়েছে, যা দেখে দাও আরও জেলাস হয়। ও এখন যেভাবেই হোক এইমের সৌন্দর্য হওয়ার রহস্যটা জানতে চাচ্ছিল। দাও এইমের ব্যাগটাও চেক করে, তবেও সেখানে কিছুই পায় না। এখানে কিছু মেয়েরা একটা মরা পচা বিড়াল দেখে ভয় পেয়ে চলে যায়। এ সময় দাও দেখে এইম সেই পচা গলা বিড়ালটা প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছে, আর দাও এই সব কিছু রেকর্ড করে নেয়। দাও এইমের পিছু করতে করতে এইমের বাড়ি পর্যন্ত চলে আসে, এমনকি এইমের পাশের রুমটা ভাড়া নিয়ে নেয়, যেন এইমের উপর নজর রাখতে পারে। তবে এরপরও দাও কিছুই পাচ্ছিল না। ও দেখে এইম ভালো ভালো খাবারগুলো ফেলে দিয়েছে। আর রাতের বেলায় ও এইমের রুম থেকে চিল্লানোর শব্দ শুনতে পায়। এক সন্ধ্যায় এইম বেহুশ হয়ে পড়েছিল। দরজা খোলা পেয়ে সিকিউরিটি গার্ড ওর সাথে নোংরা কিছু করতেই যাচ্ছিল,
তখনই এইম গার্ডের উপর হামলা করে দেয়। এখানে দাও তো রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে ওর চেহারার অবস্থাই খারাপ বানিয়ে ফেলেছে। এইম স্কুলে যাওয়ার সময় ওর দরজায় একটা চিঠি রেখে যায়, আমার সিক্রেট জানার চেষ্টা বন্ধ করো, সেটা জানা তোমার উচিত হবে না, আমি তোমাকে ওয়ার্নিং করছি। কিন্তু এটা দেখে তো দাওয়ের অনেক রাগ হয়, আর স্কুলে গিয়ে এমকে পেটাতে থাকে। প্রিন্সিপাল এসে এসব দেখে ওদেরকে অফিসে ডাকে। তোমরা স্কুলের ফেস, তোমরা এমনটা কেন করছো? সমস্যা হলে নিজেদের মাঝে কথা বলো। আর এইম, কাল এক এজেন্সি তোমার সাথে কন্ট্রাক্ট করতে আসবে, তাই ভালো মতো থাকো। এই বলে উনি ওদের একা ছেড়ে চলে যায়। এইম বলে, তোমার উচিত আমাকে স্টক করা বন্ধ করা। দাও বলে, তাহলে আমাকে বলো তুমি কিভাবে সুন্দর হয়েছ। এইম বলে, আমি তোমাকে সেটা বলতে পারবো না, এটা একটা অভিশাপ, তোমাকে বললে আমি সব কিছুই হারাবো। দাও ওকে ওই ভিডিও দেখে ব্ল্যাকমেল করতে থাকে। আরেকটা ভিডিও ছিল যেখানে দেখা যাচ্ছিল এইম ল্যাবের এক ব্যাঙ কেটে সেটা কাঁচাই খাচ্ছিল। এইম অনেক ঘাবড়ে যায়। দাও বলে, এই ভিডিও দেখার পর কোনো এজেন্সি তোমার সাথে চুক্তি করবে না। এইম বলে, আমি এরপরও তোমাকে ওই সিক্রেট বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে আমি সুন্দর হয়েছি। এরপর এইম দাওকে নিজের রুমে নিয়ে যেতে থাকে। এইম বলে, ওই মরা বিড়ালটা আমি খেয়েছি। দাও বলে, ও এটা অভিশাপের একটা শর্ত, বুঝতে পেরেছি, এটা একটু জটিল হবে, কিন্তু তুমি যেহেতু সেটা পেরেছ আমিও পারবো। মানে এই মেয়ে সুন্দরী হওয়ার জন্য সব কিছুই করতে পারবে। এইম বলে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, এই অভিশাপ খুবই ভয়ঙ্কর। ও দাওকে সতর্ক করার চেষ্টা করে। এইমের রুমের ভেতরে পচা গলা জিনিসে ভরা ছিল। দাও ওর রুমের ভিডিও বানাতে থাকে। তুমি যদি এখনই আমাকে তোমার সিক্রেটটা না বলো, আমি এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিব যে তুমি আসলে কেমন। এইম বলে, আমি প্রথমে তোমার মতোই সুন্দরী হতে চেয়েছিলাম, এখন প্রতি রাতে আমাকে পচা গলা জিনিস খেতে হয়। দাও বলে, হ্যাঁ সেটা তো আমি তোমার রুমেই দেখতে পাচ্ছি, এছাড়াও কি আরও শর্ত আছে? এইম বলে, হ্যাঁ, তুমি এই সিক্রেটটা কাউকেই বলতে পারবে না। দাও বলে, তুমি অলরেডি এটা বলেছ, বারবার এক কথা কেন বলছ? এমনিতেও এটা সিক্রেট রাখাই ভালো হবে, কারণ আমি চাই না কেউ আমার চেয়ে বেশি সুন্দরী হোক। এইম বলে, এখনও আরও ভয়ঙ্কর শর্ত আছে, ওসব কিছু ওই লিকুইডের গায়ে লেখা আছে, তবে আমি ওসব কিছু না দেখেই সেটা খেয়ে নিয়েছিলাম। দাও ওর উপর চিল্লাতে থাকে, জলদি আমাকে বলো সেটা কোথায় আছে। এইম ইশারা করে ওকে সেই লিকুইডটা দেখায়। এর সাথেই এইমের শরীরটা খারাপ হতে থাকে। দাও তো ওই লিকুইডটা পেয়ে আরও সুন্দরী হওয়ার জন্য জলদি সেটা খেয়ে ফেলে, যার ফলে এইমের শরীর থেকে ওর মাথাটা আলাদা হয়ে যায়, কারণ ও ইনডিরেক্টলি নিজের প্রমিস ভেঙে ফেলেছে। দাও তো আরও সুন্দরী হয়ে খুশিতে লাফাচ্ছিল। তখনই ও এইমের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এইমের মাথাটা ভূত হয়ে ওকে বলতে থাকে, তুমিও ওটা খেয়েই নিয়েছ। দাও এ সময় এইমের ফ্রিজে ওই সিকিউরিটি গার্ডের লাশটাও দেখতে পায়। এইম বলে, তোমাকে এবার অনেক শর্ত মানতে হবে। দাও বলে, তুমি কি মানুষ আর পশুদের মেরে তাদেরকে খেতে? এইম বলে, না, সেগুলো মারার পর সেগুলো পচে গেলে আমি খেতাম। এখন থেকে তোমার নাক তোমাকে বলে দিবে তোমাকে কি খেতে হবে আর কি তুমি খেতে পারবে না। দাও বলে, আমি এক বাচ্চার ঘ্রাণ পাচ্ছি। এই সময় বাড়ির মালিক দরজায় নক করে বলে, ভেতরে এত শব্দ হচ্ছে কেন, দরজা খোলো। আর এই মহিলা গর্ভবতী ছিল, এর মানে এখন দাওকে বেঁচে থাকার জন্য এই মহিলার পেটের বাচ্চাকে খেতে হবে, যেটা খুবই ভয়ঙ্কর। এর সাথে তৃতীয় গল্পটিও শেষ হয়। 4 নাম্বার গল্পের নাম হলো দ্য বুক অব কর্পসেস, যার অর্থ মৃতদেহের বই। এই গল্পের শুরুতে দেখানো হয় সাইবান নামের মেয়েটি প্রিন্সিপালের কাছে নালিশ করতে এসেছে। কেউ আর ওর বন্ধুরা মিলে ক্লাসের একটা মেয়েকে খুব বুলি করে, ওর হাতে আঘাতও করেছে। এজন্য প্রিন্সিপাল ওই বুলিদেরকে শাস্তি দেয়। কেউ এর তো অনেক রাগ হয়।
সাইবান এমন একটা মেয়ে, ও কখনোই অন্যায়কে সহ্য করেনি। এ সময় দেখানো হয় স্কুলের একজন স্যার কিছুদিন ধরেই নিখোঁজ। ধারণা করা হয়েছে সে মারা গিয়েছে। একটু পর কেউ আর ওর দল সাইবানকে খুঁজছিল ওকে মারার জন্য। সাইবান বাঁচার জন্য লাইব্রেরিতে এসে লুকায়। এ সময় অদৃশ্য কোনো কণ্ঠ সাইবানের নাম ধরে ডাকছিল। তখনই বুলিরা ওকে ধরে ফেলে, ওকে পেটাতেই যাচ্ছিল। এর মাঝে লাইব্রেরিয়ান আসলে বুলিরা সাইবানকে ছেড়ে চলে যায়। উনি বলে, ঠিক আছো তুমি? সাইবান বলে, জি ম্যাম, আমি ঠিক আছি। ওনার নাম মিস নারিন। অনেক বছর ধরেই উনি এখানে কাজ করছে। সাইবান এখনই ক্লাসে যেতে চাচ্ছিল না, তাই লাইব্রেরিতে বই গুছিয়ে ওনার সাহায্য করছিল। এই সময় ও দেখে ছাদ থেকে ছোট এক ছিদ্র দিয়ে পানি পড়ছে, যেখান থেকে বাজে গন্ধ আসছিল। তখনই একটা বই নিচে পড়ে, যেটার নামই হলো বুক অফ কর্পসেস। এ সময় মিস নারিন আসলে ও ভয় পেয়ে যায়। সাইবান ওনাকে বলে, আপনার কি এখানে একা একা ভয় করে না? উনি বলে, না তো, তবে শুনেছি অনেকেই এই লাইব্রেরি নিয়ে অনেক কাহিনী ছড়িয়েছে। কিছুদিন আগে যে টিচার গায়েব হয়েছে, সবাই বলেছে শেষবার নাকি তাকে এখানেই দেখা গিয়েছিল। তুমি কি এই স্কুলের ব্যাপারে কোনো কাহিনী শুনেছিলে? সাইবান বলেন, না, আমি তো কিছুদিন আগেই এখানে ট্রান্সফার হয়ে এসেছি। উনি বলে, লোকজন বলে ২০ বছর আগে ফ্লাইপন নামের এক ছাত্রী তার ক্লাসমেটদের দ্বারা বুলি হতো। বুলিরা একদিন তাকে টয়লেটে বন্দি করে দিয়েছিল। কেউ জানতেই পারেনি ৩ মাস ধরে ফ্লাইপন ওই ওয়াশরুমেই বন্দী ছিল, কারণ ও সময় স্কুল বন্ধ ছিল। ৩ মাসে মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। শেষে মেয়েটি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে। আর সেই টয়লেটটি উপরের তলাতেই, এই লাইব্রেরির ঠিক উপরে। এসব শুনে সাইবানের খুবই খারাপ লাগে। উনি বলে, ফ্লাইপন মারা যাওয়ার আগে তার কষ্টগুলো একটি বইয়ে লিখে গিয়েছিল, যেটার নামই হলো বুক অফ কর্পসেস। মেয়েটি শুধু বন্ধু চেয়েছিল, তবে তারাই মেয়েটিকে নৃশংসভাবে মেরে দিল। সাইবান বলে, কিছু মানুষ নিজেদের কষ্টগুলো কারো কাছে শেয়ার করারও সুযোগ পায় না। মিস নারিন বলে, তোমার সাথে এমনটা হতে দিও না। তুমি কোনো সমস্যায় পড়লে আমাকে জানাতে পারো, আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। পরদিন সাইবান সেই টয়লেটে যায় যেখানে ওই মেয়েটা আত্মহত্যা করেছিল। তখনই কেউ আর ওর দল এসে সাইবানকে মারতে থাকে। সাইবান বলে, তোমরা এসব বন্ধ করো, নিজেদের দোষটা মেনে নাও। আমি আর তোমাদের পথে আসব না, তাই তোমরাও আমাকে ছেড়ে দাও। তবে ওরা তো সাইবানকে ধাক্কা দিয়ে টয়লেটের দরজাটা আটকে চলে যায়। এ সময় সাইবান ফ্লাইপুনের আত্মাটাকে দেখতে পাচ্ছিল। এতে সাইবান ভয়ে চিল্লাতে থাকে। তখনই মিস নারিন এসে ওকে বাঁচিয়ে নেয় আর ওকে সান্ত্বনা দিয়ে বলে, ওরা তোমার সাথে এসব করলো, তুমি কেন কাউকে বলছো না? আমি তোমাকে সাহায্য করতে পারি। সাইবান বলে, সমস্যা নেই, এমনিতেও আপনি ওদের কিছুই করতে পারবেন না। বাড়ি যাওয়ার সময় সাইবান ওই বইটা নিজের সাথে নিয়ে যায়। মিস নারিন ওকে বলেছিল এই বইয়ে ফ্লাইপুন নিজের ঘটনাগুলো লিখেছিল। সাইবান সেই বইটা পড়তে থাকে আর নিজেকে সেই টাইম লাইনে দেখতে পায়। ফ্লাইপুনের ক্লাসমেটরা জন্মদিনের সারপ্রাইজের কথা বলে ওকে সেই টয়লেটে ডেকেছিল। মেয়েটাও খুশি খুশি এখানে এসেছিল, কিন্তু উল্টো ওর ক্লাসমেটরা ওকে অনেক অপমান করে ওকে টয়লেটে আটকে দিয়ে চলে যায়। এরপর ৩ মাস ধরে ফ্লাইপুন এই টয়লেটে থেকে থেকে কষ্ট পেয়েছে। বাঁচার জন্য টয়লেটের ময়লাও খেয়েছে। শেষে সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। বেচারি চেয়েছিল কিছু বন্ধু, এর বদলে ওর কপালে এসব জুটল। এজন্যই বলা হয় ভালো বন্ধুরা স্বর্গে নিয়ে যায় আর খারাপ বন্ধুরা নরকের দিকে ঠেলে দেয়। বইটা পড়ার সময় সাইবান অনেক ভয় পেয়ে যায়, কারণ ও এসব কিছু অনুভব করতে পারছিল। পরদিন সাইবান লাইব্রেরিতে গিয়ে মিস নারিনকে জিজ্ঞেস করে যে বুলিদের কারণে ফ্লাইপুন মারা গিয়েছে, এরপর তাদের সাথে কি হয়েছে। উনি বলে, আমি শুনেছি এরপর ওই বুলিদের অ্যারেস্ট করা হয়েছে, তবে জেলে থাকা অবস্থাতেই ওরা সবাই একজন আরেকজনকে মেরে ফেলেছে।
রিউমারে শোনা গিয়েছে বুলিরা ঠিক সেভাবেই মারা গিয়েছে যেমনটা ফ্লয়পন নিজের বইয়ে লিখে উইশ করেছিল। সাইপান বলে, এর মানে ওই বইয়ে যেটাই লেখা হয় সেটাই সত্য হয়ে যায়? উনি বলে, হ্যাঁ, আমার তো মনে হয় এগুলো সত্য। রাতের বেলা সাইপান বাড়ি ফিরলে ওর মনে হচ্ছিল বইয়ের ভেতর থেকে কেউ ওকে ডাকছে। এতে ও অনেক ভয় পেয়ে যায়। ও যখন ঘুমাচ্ছিল আমরা দেখি ওই অশরীরী ওর উপরেই ছিল। পরদিন সাইপান ক্লাসে বসেও ওই বুলি কেউয়ের ব্যাপারে ভাবছিল। এরপর ও ওই বইয়ের ভেতরে বুলি কেউয়ের ব্যাপারে কিছু লিখতে থাকে। এ সময় ছুটির ঘন্টা বাজলে ও ওর উইশটা পূরণ করতে পারে না। বাড়ি যাওয়ার সময় বুলিরা আবারও ওকে জ্বালাতে থাকে। এ সময় কেউয়ের হাতে ওই বইটা পড়ে যায়, যেখানে সাইপান লিখেছে, কেউ, আমি তোমাকে অনেক ঘৃণা করি, তোমার মতো খারাপ মানুষ শান্তিতে মরবেও না। এসব পড়ে কেউ হাসতে থাকে, তুই আসলেই এসব আজেরা জিনিসে বিশ্বাস করিস? আর ওরা সবাই মিলে সাইপানকে আরও মারতে থাকে, এমনকি ওর চুলগুলোও কেটে দেয়। কেউ ভয়ে সাইপানের সাহায্যও করে না। সাইপানের অনেক রাগ হয়, আর প্রতিশোধ নেয়ার জন্য ও এই বইয়ে নিজের উইশটা সম্পূর্ণ করে দেয়। এর ফলে সন্ধ্যায় কেউ নিজেই নিজেকে আঘাত করতে থাকে, আর সবার সামনে কেউ নিজেকে মেরে ফেলে। সাইপান এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ ও ওই বইটাকে সিরিয়াসভাবে নেয়নি। সাইপান ভয়ে লাইব্রেরিতে সেই বইটা খুঁজতে থাকে। এই সময় ও ওই বইয়ে মিস ন্যারিনের উইশটা দেখতে পায়, মানে মিস ন্যারিনও এই বই ব্যবহার করেছে। তখনই উপর থেকে মিসিং হওয়া স্যারের পচা গলা লাশটা পড়ে। সাইপান ভয়ে চিল্লাতে থাকে। মিস ন্যারিন এসে বলে, তুমি আমার উইশটা পড়েছ, তাই না? আসলে মিস ন্যারিন এই স্কুলে আসার পরই সবাই ওনাকে ছোট করে দেখত। উনি তো গ্র্যাজুয়েশনের পর সবার মতো সম্মানিতভাবে চাকরিটা করতে চাচ্ছিল, কিন্তু সবাই ওনাকে ছোট করেই দেখত। এতে উনি খুবই কষ্ট পেত। একদিন এই স্যার ওনার সাথে ভালো ব্যবহার করে। উনি ভাবে হয়তো একজন ভালো বন্ধু পেয়েছে। তবে না, এই ছেঁচড়া বেটা ওনার সাথে জোড়াজড়ি করে। এই ঘটনার ফলে মিস ন্যারিন অনেক হতাশায় ভুগত, নিজেকে মারারও চেষ্টা করেছে। দেন ভাবে, আমি কেন মরব? মরার কথা তো ওই শয়তানের। এরপর একদিন মিস ন্যারিন ওই বইটা পায়, আর সেখানে ওই স্যারের মৃত্যুর উইশ করে। এই বইয়ে যেই নিজেদের উইশ লিখে তারাই ফ্লয়পুনের আত্মার অধীনে চলে যায়, আর যতদিন না পর্যন্ত সে অন্য কাউকে এই খারাপ আত্মার ট্র্যাপে ফেলছে, সে ততদিন ধরে এই বইয়ের ব্যাপারে অন্যদের জানিয়ে যাবে, যেমনটা মিস ন্যারিন সাইপানকে জানিয়েছে। উনি বলে, আমি খুশি যে তুমি আমাকে বিশ্বাস করে তোমার উইশটা লিখেছ, তুমি তো এটাই চেয়েছ। সাইপান কাঁদতে থাকে, আমি তো এমনটা চাইনি। আত্মারা বলে, তুমি মিথ্যে বলছ, তুমি তো প্রতিশোধ চেয়েছিলে, চলো সারা জীবন আমরা বন্ধু হয়ে থাকব। সাইপান ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু সাইপান এই বইয়ে নিজের উইশ করে ফেলেছে, মিস ন্যারিন ওনার আসল রূপে এসে ওকেও মেরে ফেলে। যে এই বইয়ে উইশ করে শেষে তাকেও মরতে হয়। একদম শেষে দেখানো হয় ওই আত্মাটা সাইপানের শরীরটা পুরোপুরি দখল করেছে। এবার ওর শিকার স্কুলের নতুন একটা মেয়ে হতে চলেছে, আর এর সাথেই এই গল্পটিও শেষ হয়ে যায়। গল্পগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন গল্পটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাও কমেন্ট করে জানাতে পারো।